আসসালামু আলাইকুম। প্রান্সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এর সকলকে আমন্ত্রণ। সিমিওনে মোজা ঠিক করার কারণে ফেরান টোরেসকে ঠিকমতো মার্কিং করতে পারেন নাই, পরবর্তী সময় ফেরান টোরেস গোলটা দিয়ে দিয়েছেন। এই ভিডিওটা যখন খেলার পরে প্রকাশিত হয়েছে, অনেকেই সিমিওনেকে আসলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ডেফিনেটলি বিশ্বকাপের মতো মঞ্চে আসলে এরকম ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের এরকম একটা ঘটনা পুরো মোমেন্টামটাকে পাল্টে দিতে পারে বা পুরো মোমেন্টটাকে আসলে বদলে দিতে পারে। এখন সিমিওনের যে এই ঘটনাটা, যে ফেরান টোরেস আসলে ওই সময়টায় তাকে মার্ক করার দায়িত্বটা তার ছিল, বাট সামহাও মনে হচ্ছিল যে তিনি তার মোজা নিয়ে কোনো প্রকার একটা সমস্যায় ভুগছিলেন, এবং ওই যে সমস্যায় ভুগছিলেন যে কারণে একটু মোজা ঠিক করতে যাচ্ছিলেন, ওই সময়টার মধ্যে ফেরান টোরেস কিন্তু মার্ক থেকে ছুটে যান এবং পরবর্তী সময় গোলটা করেন। দেখেন, স্পোর্টস এরকম ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের একটা ঘটনায় কিন্তু পুরো দৃশ্যপটটা পাল্টে যেতে পারে। ঠিক তেমনই একটা ঘটনা বিশ্বকাপ ইতিহাসে কিন্তু 2006 সালে ঘটেছিল। ব্যক্তিগতভাবে আমার জন্য সেটা আমার লাইফের প্রথম ছ্যাঁকা খাওয়া মোমেন্ট ছিল। রোবার্তো কার্লোস 2006 বিশ্বকাপে ফ্রান্সের এগেনস্টে ম্যাচে, তাকেও মনে হচ্ছিল তিনি হয়তোবা তার মোজাতে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করছিলেন, অথবা এমনও হতে পারে যে রোবার্তো কার্লোস তখন টায়ার্ডও ছিলেন, এরকমও হতে পারে। ঠিক ওই মোমেন্টটাতে জিদানের একটা ক্রস, টিয়ারি অনরি পুরোপুরি আনমার্ক ছিলেন, এবং আপনি খেয়াল করে দেখবেন দুটো ঘটনাকে যদি আপনি একসঙ্গে মেলান, রোবার্তো কার্লোসের মতো একজন লেজেন্ডারি ক্যারেক্টার, মানে ওই সময় ব্রাজিল টিমের প্রাণভোমরা তো তারাই ছিলেন, রোবার্তো কার্লোস, কাফু, রোনালদো নাজারিও, রোনালদিনহো, মানে ওইটা একটা সেই রকম টিম ছিল। আসলে ওই টিমটার ওয়ার্ল্ড কাপ না জেতার আসলে কোনো কারণ ছিল না, বাট ওই সময়টাতে, ওই মোমেন্টটাতে রোবার্তো কার্লোসকে আসলে মোজা ঠিক করছিলেন নাকি তিনি টায়ার্ড ছিলেন, একেবারে টিয়ারি অনরিকে পুরোপুরি আনমার্ক রেখে দিয়েছিলেন, এবং সেই সুযোগটা নিয়ে টিয়ারি অনরি সেই উইনিং গোলটা করলেন। তার আগ পর্যন্ত ব্রাজিল কিন্তু 0-0 একটা স্কোর লাইন বজায় রাখছিল। সো স্পোর্টস বা ওয়ার্ল্ড কাপের মতো বড় মঞ্চে যেটা হয় যে এইরকম স্প্লিট সেকেন্ডের কোনো একটা ঘটনা, সেটা কিন্তু আপনার পুরো মোমেন্টটাকে আসলে পরিবর্তন করে ফেলতে পারে। এখন স্পোর্টস সাইকোলজির পরিভাষায় এই বিষয়টাকে আসলে বলা হয় টানেল ভিশন। টানেল ভিশন বলা হয় কারণটা হচ্ছে, যখন আপনি একদম খুব একটা ইন্টেন্স মোমেন্টে আছেন, কিংবা আপনি টায়ার্ড লেগস এরকম একটা অবস্থায় আছেন, ওই রকম সময়টাতে কখনো কখনো আপনার এরকম টানেল ভিশন হতে পারে। এখন ব্যাপারটা এরকম না যে এই লেভেলের প্লেয়াররা এরকম টানেল ভিশনের এগেইনস্টে কোনো প্রকার ট্রেনিং করেন না, অবশ্যই ট্রেনিং করেন। তাদের ট্রেনিং করানোর সময় এরকম টায়ার্ড লেগসের সময়টাতে বা সাইকোলজিক্যালি খুব ইন্টেন্স মোমেন্টের সময়গুলোতে তারা আসলে কিভাবে রিয়্যাক্ট করবেন সেগুলো নিয়ে তারা প্রচুর প্র্যাকটিস করেন, এবং ওই সমস্ত দেশে সত্যি কথা বলতে যখন তারা ছোট থাকেন তখন থেকেই তাদের অনেক মোটর স্কিল ডেভেলপমেন্টের কাজ করানো হয়, যেগুলো আসলে তাদেরকে ওই ধরনের মোমেন্টগুলোতে যাতে টানেল ভিশনগুলো ক্রিয়েট না হয় সেগুলোর জন্য তারা অনেক বেশি মাত্রায় অভ্যস্ত থাকেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। তারপরও এরকম ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের একটা ঘটনার জন্য, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের, জাস্ট মনে করেন ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা কি, এই যে জাস্ট আমি এইটুকু সময়ের মধ্যে একটু পাটা এরকম করলাম বা আমি একটু আনকমফোর্টেবল আছে, একজন কিন্তু মার্ক থেকে ছুটে গেছে, বাস ওইটাই গোল হয়ে যেতে পারে এবং ওইটাই আলটিমেটলি আমাকে দিন শেষে কাটাতে পারে। সো দ্যাট ইজ ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট। এবং আমি যখন সত্যি কথা বলতে ম্যাচের সময় আমি আসলে ওই ব্যাপারটা খেয়াল করিনি, কারণ ম্যাচটা দেখছিলাম ওই টাইমে আসলে বিষয়টাকে আমি অতটা মাথায় নেই। কিন্তু ম্যাচের পরে যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সিমিওনে মোজা ঠিক করছিলেন এবং ওই সময়টা ফেরান টোরেস আনমার্কড অবস্থায় ছিলেন, এবং আনমার্কড অবস্থায় থাকার পর তিনি চলে গেছেন, আমার একদম স্ট্রেইট মনে পড়লো আজ থেকে 20 বছর আগে 2006 বিশ্বকাপে, যেটা আসলে আমাদের জন্য প্রথম একটা ছ্যাঁকা খাওয়া মোমেন্ট ছিল। রোবার্তো কার্লোস একদম সিমিলার হয়েতেই আসলে কার্লোস আরো অনেকক্ষণ নিচে আসলে দাঁড়িয়েছিলেন। এখন ওটাকে আসলে তিনি সক অ্যাডজাস্টমেন্ট করছিলেন, মোজা অ্যাডজাস্টমেন্ট করছিলেন, নাকি তিনি আসলে টায়ার্ড ছিলেন যে কারণে টিয়ারি অনরিকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন, সেটা তো বলতে পারবো না। তবে যাই হোক না কেন, ওই টানেল ভিশনটা এই দুইজনের এই মোমেন্টেই হতে হলো। সো এটাই মনে হয় ওয়ার্ল্ড কাপ যে এরকম ট্র্যাজেডির জন্ম দেয়, ওয়ার্ল্ড কাপ যে এই ধরনের গল্পগুলোর জন্ম দেয়, আমার মনে হয় যে এটাই ওয়ার্ল্ড কাপের বিউটি, এটাই ওয়ার্ল্ড কাপের সৌন্দর্য। তবে সত্যি কথা বলতে আর্জেন্টিনা আসলে যেই প্যাটার্নের ফুটবলটা খেলেছে, তারা হয়তোবা খেলাটাকে টাই ব্রেকার পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল। 94-এর ওয়ার্ল্ড কাপটা তো আর আমি দেখি নাই, বাট আমার সহকর্মী আহমেদ বিন পারভেজ একটা কথা বলেছিলেন যে 94-এর ওয়ার্ল্ড কাপে ব্রাজিল এবং ইটালির ম্যাচটা একদম এইরকমই হচ্ছিল, যেখানে ব্রাজিল অতর্কিত আক্রমণ করছিল আর ইটালি শুধু গোলটা বাঁচানোর জন্য ছিল। তবে একটা পয়েটিক জাস্টিস পরবর্তী সময় ব্রাজিল পেয়েছিল, যে আসলে রবার্তো ব্যাজিও টাই ব্রেকারে পেনাল্টিটা মিস করেছিলেন, কারণ ওই দিন যদি ইটালি আসলে টাই ব্রেকারে গিয়ে বিশ্বকাপ ফাইনালটা জিততো, সেটা আসলে জাস্টিস হতো না। এটা আহমেদ বিন পারভেজ আমাদের সহকর্মী, তিনি এই কথাটা আমাকে বলেছিলেন, কারণ তিনি 94 ওয়ার্ল্ড কাপটা দেখেছেন, আমার দেখার সুযোগ হয় নাই। বাট এই ফাইনালটাও আসলে আমার কাছে মনে হয় সেরকমই, যে লেভেলের খেলাটা, যেরকম সুপিরিয়র ফুটবলটা স্পেন খেলেছে,
আর্জেন্টিনা যদি টাই ব্রেকারে গিয়ে আসলে ম্যাচটা জিততো, সেটা মনে হয় না আর্জেন্টাইন সাপোর্টাররাও খুব বেশি খুশি হতে পারতেন, বা এটা মনে হয় না খুব বেশি একটা পোয়েটিক জাস্টিস হতো, কারণ স্পেন সকল দিক থেকে সুপিরিয়র ছিল আসলে এই ম্যাচটাতে। তবে এই ইনসিডেন্টটা ডেফিনেটলি আর্জেন্টিনা যেভাবে ডিফেন্ড করেছে, এমিলিয়ানো মার্টিনেজ জান লাগিয়ে গোলকিপিং করেছেন, একের পর এক তার কাছে বল এসেছে, 11টা সেভ তিনি করেছেন সর্বমোট মিলিয়ে, এর মধ্যে 5-6টা তো আসলে গোল হতেই পারতো, মানে যেভাবে এমিলিয়ানো মার্টিনেজ সেভ করেছেন। কিন্তু এই দুইটা মোমেন্ট আসলে বিশ্বকাপের মঞ্চে একদম আমার নিজের চোখে দেখা, এবং কার্লোসেরটা তাৎক্ষণিকভাবেই ডিটেক্ট করতে পেরেছিলাম, কিন্তু সিমিওনেরটা আমি তাৎক্ষণিকভাবে ডিটেক্ট করতে পারি নাই, সেটা পরে সোশ্যাল মিডিয়াতে দেখতে হয়েছে। বাট সিমিলার কাইন্ড অফ সিনারিও, এবং এটাই কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় জানেন? শিক্ষা দেয় হচ্ছে যে আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনার মুহূর্তের একটা ভুল, কিংবা আপনার জীবনে রাগের মাথায় করা মুহূর্তের একটা ভুল, সেটার জন্য আপনি সারা জীবন ভুগতে পারেন। সো মানুষের জীবনের আসলে জীবনটাই এমন, আপনার প্রত্যেকটা মোমেন্টে কনসেন্ট্রেশন ধরে রাখাটাই এই জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গা। হ্যাঁ, সেটা আমরা মানুষ, এই কারণে আমরা মানুষ যে সবসময় আমরা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারি না, এই কারণে আমরা মানুষ যে আমরা কনসেন্ট্রেশন ধরে রাখাটা সবসময় আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা ভুল করি। এই জন্যে আমাদের সবার জীবনে উত্থান আছে, পতন আছে, কেউ সবসময় উপরেও থাকে না, কেউ সবসময় নিচেও থাকে না, কিন্তু নিচে নামার পর যে আবার উপরের দিকে ওঠে, সেই হয়তোবা জীবনে গেইনার হয়। সো আলটিমেটলি স্পেন তার অভিনন্দনের প্রাপ্য, কারণ তারা এই বিশ্বকাপটা অর্জন করেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।